নমস্কার, স্কিল বাংলা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওটায় যে আলোচনা সেটা হচ্ছে বাগরাম এয়ারবেস নিয়ে। আলোচনা শুরু করার আগে আমি প্রথমে চারটে কথা আপনাদের বলে নিতে চাই। এই বাগরাম এয়ারবেস ব্যাপারটা নিউজে আসে, চারিদিকে চর্চায় আসে আজ থেকে 3-4 সপ্তাহ আগে। সেই সময় আমি ভেবেছিলাম যে আমার একটা ডিটেল ভিডিও করে দেওয়া দরকার, কিন্তু অন্য নানান কাজে আটকে যাওয়ার ফলে করতে পারিনি, তার ফলে আজকে করে দিচ্ছি। সেকেন্ড কথা, এই বাগরাম এয়ারবেসের ভিডিও নিয়ে বিভিন্ন ইউটিউব চ্যানেলে আমি দেখেছি যে প্রচুর ভুল তথ্য মানুষকে দেওয়া হয়েছে। আমি একটা কথা আপনাদেরকে বলতে চাই, যারা জিওপলিটিক্সে ইন্টারেস্টেড, দেখুন, দেশের বিরুদ্ধে যেরকম ফলস নিউজ বা ফলস তথ্য ছড়ানো খারাপ, ঠিক একই রকমভাবে ভুল এবং খারাপ এবং ক্ষতিকর আপনি আবেগে, উন্মাদনায় বিশাল পজিটিভ কিছু ভুল তথ্য ছড়িয়ে যদি দেন, তাতে করে কি লাভ হবে? আমি দেখেছি বিভিন্ন জায়গায় ইউটিউবে বাগরাম এয়ারবেস ইন্ডিয়া দখলে নিয়ে নিল, ওখান থেকে এবার অ্যাটাক করা হবে পাকিস্তানকে। ইয়েস, বাগরাম এয়ারবেসের ব্যাপারে R&AW পুরোপুরি জড়িত হয়েছে, তারা টোটাল রিসার্চ করেছে, কি কি উঠে এসছে সেই টোটালটা আজকের ভিডিওতে আমরা আলোচনা করব। কিন্তু প্রথমেই আমি ক্লিয়ার করে নিই, যারা এই ভেবে ভিডিও দেখতে আসবেন যে হ্যাঁ বাগরাম আমরা দখল করে নিয়েছি, শুনতে খুব ভালো লাগছে, ওই জন্য ভিডিওটা দেখতে আসবো, বাগরাম আমরা দখল করিনি। এবং এই ধরনের ভুল তথ্য খুবই খারাপ। আপনি বলবেন কেন খারাপ, সেটাও আমি বলে নিচ্ছি কেন খারাপ। ধরুন, কিছু মাস আগে আপনাদের মনে থাকবে হঠাৎ করে বাংলাদেশের সোশ্যাল মিডিয়ায় একটা জিনিস উঠলো যে আমরা ফারাক্কাবাদের উল্টো দিকে টারাক্কাবাদ তৈরি করে নেব, ঠিক কিনা? এবার এই ধরনের গাল গল্পে সেই বাংলাদেশের জনগণ একদম উত্তপ্ত, উজ্জীবিত, মারাত্মক কিছু হতে যাচ্ছে, রেভলিউশন। কিন্তু গোটা পৃথিবী তো আজকে বিশ্বায়নের যুগ। আপনি ফেসবুকে, ইউটিউবে কিছু একটা আপলোড করছেন, সারা পৃথিবী দেখতে পাচ্ছে। সারা পৃথিবীর কাছে একটা গোটা দেশ, বাংলাদেশ, সে কি হয়ে যাচ্ছে? খিল্লির পাত্র হয়ে যাচ্ছে। তাকে আর কেউ সিরিয়াসলি নেবে না। দূর, এরা তো ভুলভাল কথা বলে, তাই না? শিক্ষিত মহলে, আন্তর্জাতিক মহলে কথার আর কোনো দাম থাকবে না। তো ভারতবাসী হিসেবে আমরা এরকম কাজ কেন করব? যে ভারতবর্ষ দখল করে নিল বাগরাম, আরে শুনে একটু ভাল লাগবে, গা গরম হবে, বাট আমাদের তো কাজ সেটা নয়। আমাদের কাজ সঠিক জিনিসটা জানবো, সঠিক জিনিসটা বলবো। না হলে ইন্টারন্যাশনাল কমিউনিটির কাছে, শিক্ষিত মানুষজনের কাছে ভারতবর্ষের যে মান, সেটা তো কমে যাবে, তাই না? থার্ড কথা যেটা বলবো, যে আজকের ভিডিওটায় অনেক টেকনিক্যাল টার্ম থাকতে পারে, থাকবে, অ্যাকচুয়ালি আছে। আমি চেষ্টা করব টেকনিক্যাল টার্মগুলো যতটা সম্ভব সহজ করে বলে দেওয়া যায় ততটাই সহজ করে বলতে, তাতে করে পারফেকশন থেকে খানিকটা আমি দূরেই চলে আসব, তাতে অসুবিধা নেই। কিন্তু আপনারাও একটু চেষ্টা করবেন যাতে টেকনিক্যাল টার্মগুলো বুঝে নেওয়া যায়, যতটা সম্ভব সহজ করা যায় আমি তো আমার তরফ থেকে চেষ্টা করবই। এবার চলুন শুরু করা যাক আমাদের টোটাল আলোচনা। দেখুন, বাগরাম এয়ারবেস এটা কোথায়? এটা হচ্ছে আফগানিস্তানে একটা স্ট্র্যাটেজিক লোকেশনে অবস্থিত। বাগরাম এয়ারবেস 1950 নাগাদ তৈরি করেছিল USSR, অর্থাৎ সেই সময়কার সোভিয়েত রাশিয়া, এখনকার হিসেবে আমরা যদি বলি রাশিয়া, সংযুক্ত সোভিয়েত রাশিয়া। তারা সেই সময় তৈরি করেছিল কারণ আফগানিস্তানের ওপর সেই সময়কার জিওপলিটিক্স অনুযায়ী রাশিয়ার কন্ট্রোল ছিল। এরপর যখন ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে লাদেন হামলা করে, 3000 মানুষ আমেরিকায় মারা যায় এবং আমেরিকা জঙ্গিদের খুঁজে বের করতে আফগানিস্তান দখল করে নেয় 2001 সাল নাগাদ। সেই সময় অটোমেটিক বাগরাম এয়ারবেস চলে আসে আমেরিকার হাতে এবং আমেরিকা স্ট্র্যাটেজিক দিক থেকে এবং টেকনোলজির দিক থেকে বাগরাম এয়ারবেসকে আরো অনেক ডেভেলপ করে। এরপর দীর্ঘ 20 বছর চেষ্টা করে যখন তালিবানদের হারাতে পারল না আমেরিকা, এবং 2021 সালে যখন আমেরিকার সেনাবাহিনী পালিয়ে গেল আফগানিস্তান ছেড়ে, আফগানিস্তানে তালিবান শাসন প্রতিষ্ঠিত হলো, সেই সময় অর্থাৎ 2021 থেকে এটা চলে যায় তালিবানদের হাতে, বাগরাম এয়ারবেস। তাহলে বাগরাম এয়ারবেসের ইতিহাস 1.5 মিনিটের মধ্যে আমরা একটা ওভারঅল বুঝে নিলাম। বেশ, এবার চলুন নেক্সট পয়েন্ট আমাদের বুঝতে হবে যে বাগরাম এয়ারবেসকে নিয়ে হঠাৎ করে এই চারিদিকে এত নিউজ, ফেক নিউজ, এসবের ছড়াছড়ির উৎসটা কি? উৎসটা হচ্ছে, আপনারা নিশ্চয়ই খেয়াল করে থাকবেন যে তালিবান বা আফগানিস্তানের যে ফরেন মিনিস্টার, বিদেশ মন্ত্রী,
তিনি এসেছিলেন ভারতবর্ষে, তিনি এসে বেশ কিছু মিটিং টিটিং করেছেন। এইবার তার মিটিং এর বিভিন্ন ইম্প্যাক্ট আমরা পাকিস্তানে দেখতে পাচ্ছি, ডিটেল বলছি না, সমঝদারোকে লিয়ে ইশারা হি কাফি হ্যায়। এবার তালিবানের বিদেশমন্ত্রী যখন চলে গেলেন, সেই সময়কার একটা খবর রটে, বলা হয় যে তালিবানের বিদেশমন্ত্রীর তরফ থেকে বাগরাম এয়ারবেস ভারতবর্ষকে অফার করা হয়েছে, যে দেখুন আমাদের তো অত সায়েন্টিস্ট টেকনোলজি জ্ঞান অত কেউ নেই যে আমরা বাগরাম এয়ারবেস কন্ট্রোল করতে পারবো, আমরা কিছুই জানি না। ইন্ডিয়া, আপনারা এটাকে নিয়ে নিন, নিয়ে আপনারা আপনাদের মতো ইউজ করুন, আমাদের কোনো সমস্যা নেই। এইবার ইন্ডিয়াকে অফার তো করেছে, এবার ইন্ডিয়া কি এটা নিয়ে নিয়েছে? ইন্ডিয়া যে কোনো জায়গায় অফার পেলেই বোকার মতো লাফিয়ে ওঠায়, ঝাঁপায় না। ইন্ডিয়া কি করে? ইন্ডিয়া R&AW কে দায়িত্ব দিয়ে দেয় সরকার, যে তোমরা আগে রিসার্চ করো যে এটা আমাদের নিলে কি কি লাভ, কি কি ক্ষতি। উনি বলছেন নিলে আবার ক্ষতিও আছে? ইয়েস। সমস্ত দিক বিচার করে R&AW রিপোর্ট এবং বিভিন্ন আরো সংগঠনের রিপোর্টের অনুযায়ী তারপর ভারত সরকার সিদ্ধান্ত নেয় যে এটাকে নেওয়া হবে কি হবে না। এইবার R&AWর কাছে যখনই কাজ গেছে, যদিও R&AW এর আগে থেকেই রিসার্চ করতে শুরু করে দিয়েছিল যে বাগরাম এয়ারবেস একটা প্রবাবেল এয়ারবেস, এটা কোনোদিন আমাদের হাতে যদি আসে, কোনো সম্ভাবনা, তাহলে আমাদের কি লাভ হতে পারে, কি ক্ষতি হতে পারে, এই সমস্ত রিসার্চ আগে থেকেই চলছিল। এবং R&AW যে পয়েন্টগুলোর ওপর রিপোর্ট জমা দেয়, সেই পয়েন্টগুলো কি? প্রথম যেটা বলা হয় যে আমরা যদি বাগরাম এয়ারবেসকে নিয়ে নিই, তাহলে আমাদের ভারতীয় এয়ারফোর্সের কি কাজে লাগবে, ইউটিলিটি কি হবে, সেটা তো আমাদের বুঝতে হবে। আপনাকে বলা হলো যে এই একটা ভালো ফার্নিচার একদম হাফ দামে পাওয়া যাচ্ছে, নিয়ে নিবি। এবার আপনি কি লাফিয়ে গিয়ে নিয়ে নেবেন? আপনি তো আগে দেখবেন এই ফার্নিচারটা আমি আমার ঘরে কোথায় রাখবো, আমার নিয়ে লাভ আছে কিনা, তাই না? তো এয়ারফোর্সের ইউটিলিটি কোনো এয়ারবেস নিয়ে তখনই হতে পারে যখন সেই এয়ারবেসে পৌঁছানোর জন্য এয়ার করিডর থাকে। মানে কি? মানে এয়ার করিডর মানে এই মুহূর্তে যদি ভারতবর্ষ থেকে আফগানিস্তানের বাগরাম এয়ারবেসে পৌঁছাতে হয়, যদি একদম সেই সারা পৃথিবী ঘুরে এইসব দিক দিয়ে না পৌঁছে ডিরেক্ট পৌঁছাতে হয়, তাহলে পাকিস্তানের আকাশের ওপর দিয়ে যেতে হবে। এবার যেটা পাকিস্তানের আকাশ, সেটাকে ওরা বলা হয় যে ওদের এটা স্পেস, রাইট? এইবার যেটা পাকিস্তানের ফ্লাইং স্পেস, ওদের আকাশ, সেই জায়গাটা পাকিস্তান ইন্ডিয়ার মিলিটারি এয়ারক্রাফটের জন্য বন্ধ করে রেখেছে, অ্যাপ্রুভাল দেয় না যাতায়াতের, এবং ভবিষ্যতেও দেবে না যতদূর সম্ভব। তো যখন পাকিস্তানের এয়ার স্পেসের ওপর দিয়ে আমাদের এয়ারক্রাফট বা মিলিটারি হেলিকপ্টার ইত্যাদি যেতেই পারবে না, তাহলে বাগরাম এয়ারবেসে তো পৌঁছানোর আমাদের একটা ক্লিয়ার এয়ার করিডরই নেই। যেখানে আমাদের কাছে ক্লিয়ার স্ট্রেট ফরওয়ার্ড এয়ার করিডর নেই, সেখানে আমাদের জন্য কিন্তু এয়ারবেস নিয়েও খুব একটা কাজের কাজ হবে না। এটা গেল প্রথম কথা। দ্বিতীয় কথা, এয়ার ইন্টেলিজেন্স বলে একটা নির্দিষ্ট বিভাগ হয়। এরা আবার কারা? যেমন R&AW আছে, এইরকম বিভিন্ন ডিপার্টমেন্টের আলাদা আলাদা ইন্টেলিজেন্স সংস্থা আছে। এরা নিজেরা আবার নিজেদের মধ্যে কোঅর্ডিনেশন রাখে। এয়ার ইন্টেলিজেন্সের কাজ মূলত পুরো এয়ার স্পেসে কোথায় কি চলছে, কোন দেশ কি করছে, এয়ারবেস, এয়ারফিল্ড, হেলিকপ্টার, জেট ইত্যাদি নিয়ে টোটাল ইন্টেলিজেন্স গ্যাদার করে রাখা। এরা এই প্রজেক্টে বা এই ডিপার্টমেন্টে এক্সপার্ট। এয়ার ইন্টেলিজেন্স এরপর যেটা জানায় সেটা হচ্ছে আফগানিস্তানের বাগরাম এয়ারবেসের সঙ্গে আমাদের যে মিলিটারি হেলিকপ্টার, ফাইটার জেট ইত্যাদি পৌঁছাতে গেলে আমাদের এটিসি ইন্টিগ্রেশন চাই। কিন্তু আফগানিস্তানের বাগরামের সঙ্গে এই মুহূর্তে ভারতবর্ষের না তো সিভিল অ্যাভিয়েশনের এটিসি ইন্টিগ্রেশন আছে, না তো মিলিটারি অ্যাভিয়েশনের এটিসি ইন্টিগ্রেশন আছে। এবার আপনি বলবেন এটিসি ইন্টিগ্রেশন মানে কি? আবার ক্লিয়ার করে দিই সহজ করে। এটিসি মানে এয়ার ট্রাফিক কন্ট্রোলার। মানে এই যে ফ্লাইটগুলো উড়ছে, আমরা কলকাতা থেকে দিল্লি যাচ্ছি, পাইলট নিজের ইচ্ছে মতো উড়িয়ে নিয়ে যাচ্ছে না। কোন রানওয়েতে নামবে, কোথা দিয়ে উড়বে, হাওয়ার স্পিড কোন দিকে, হাওয়া কোন দিক থেকে কোন দিকে বইছে, আকাশে ওকে চক্কর কাটতে হবে কিনা রানওয়েতে নামার আগে, ক্লিয়ারেন্স আছে কিনা, কতটা দৃশ্যমানতা আছে, ওপরে ওয়েদার পুরো ঠিক আছে কিনা, সেই সময় ওই লেন্থ দিয়ে আর কোনো ফ্লাইট যাচ্ছে কিনা, এই ফ্লাইটকে সিগন্যাল দেওয়া, এই টোটাল যে আসল টেকনিক্যাল কাজগুলো পিছনে বসে করে কেবিনে, তারা হচ্ছে এটিসি ডিপার্টমেন্টের লোক, এয়ার ট্রাফিক কন্ট্রোলার।
এবার বাগরামের সঙ্গে আমাদের যদি এটিসির সিঙ্ক না থাকে, সিঙ্ক্রোনাইজেশন না থাকে, তাহলে আমরা বাগরাম এয়ারবেসকে খুব একটা ব্যবহার করতে পারবো না। সেকেন্ড ব্যাপারটাও আমাদের সঙ্গে তাহলে আজকের ডেটে দাঁড়িয়ে এই মুহূর্তে, ইয়েস আজ থেকে এটিসি ইন্টিগ্রেশন শুরু করলে কিছু মাস বা কিছু বছরের মধ্যে হয়েই যাবে পুরো কাজ, বাট আজকের ডেটে দাঁড়িয়ে ইমিডিয়েট তো কোনো লাভ আসছে না। থার্ড R&AW আর একটা যে রিপোর্ট দেয় সেখানে বলা হয় যে আমেরিকা 2001 সালে যখন বাগরাম এয়ারবেসকে দখলে নিয়েছিল, তো আমেরিকা নিজের কাজের সুবিধার জন্য ফুল স্পেকট্রাম সিগন্যাল ইন্টেলিজেন্স এইটা পুরো সেট আপ করেছিল বাগরাম এয়ারবেসে, এবং সেখানে স্যাটেলাইট কনফিগারেশন কানেক্টিভিটি করা হয়েছিল এবং গ্রাউন্ড লেভেলে প্রচুর রাডার বসানো হয়েছিল, যাতে করে আমেরিকা বাগরাম এয়ারবেসকে কেন্দ্র করে ওই পুরো এলাকাটায় নজরদারি চালাতে পারে। কিন্তু আমেরিকা 2021 সালে এখান থেকে চলে যাওয়ার পর একটা অদ্ভুত ঘটনা ঘটে। আপনারা অনেকে হয়তো মনে করতে পারবেন, একটু ভেবে দেখুন তো, আজ থেকে 4 বছর আগের কথা, সবাই খবরে শুনেছিলেন যে যেই মুহূর্তে তালিবানের কন্ট্রোলে এলো আফগানিস্তান, চীন চলে গেছিল আফগানিস্তানে। মনে পড়ছে? আমরা সবাই ভাবছিলাম যে চীন কেন যাচ্ছে, কি উদ্দেশ্য আছে। চীন গিয়ে ওখানে যেটা করেছে, তালিবানকে প্রচুর টাকা ধরিয়ে দিয়েছে, বলেছে ভাই এই এয়ারবেসটা নিয়ে তোমাদের কোনো কাজ আছে? তালিবান বলেছে না, আমরা কি করব, আমরা জানি না কি করে এগুলো ইউজ করতে হয়। বলছে টাকা লাগবে, ওর তালিবান বলেছে হ্যাঁ, বলছে ধরো টাকা, আমরা কিচ্ছু করব না, এখান থেকে কিছু মেশিন আমরা ডিসম্যান্টেল করে দেবো তোমাদের চোখের সামনে। তো এই যে টোটাল ফুল স্পেকট্রাম সিগন্যাল ইন্টেলিজেন্স ছিল এবং ইলেকট্রনিক ওয়ার গ্রিড বানানো ছিল ইউএস এর তরফ থেকে, সেইটাকে চীন আগে ভাগে গিয়ে ডিসম্যান্টেল করে দিয়ে এসছে, যাতে করে আমেরিকা ওই বাগরাম এয়ারবেস ব্যবহার করে চীনের সিনজিয়াং প্রদেশের ওপর নজরদারি না করতে পারে। ওকে, চীন গিয়ে আগে এই কাজটা করে এসছে। সেকেন্ড, চীন কি করেছে, এইখানে যে ইলেকট্রনিক ওয়ার গ্রিড ছিল এইগুলোকে খুলে খুলে চীনে নিয়ে চলে গেছে, সেগুলোকে রিভার্স ইঞ্জিনিয়ারিং করে চীন যাতে বুঝতে পারে কিভাবে কি করা হচ্ছিল, বা চীন যাতে ইজিলি ওই লেভেলের জিনিস তৈরি করে নিতে পারে। চীন তো আগেই গেম খেলে দিয়েছে। R&AW বলছে যে যদি আমরা এখন বাগরাম এয়ারবেসে যাই, একে তো ফুল স্পেকট্রাম সিগন্যাল ইন্টেলিজেন্স পাবোই না, আমাদের নতুন করে পুরো বসাতে হবে, কারণ যে সেট ছিল সেটা ডিসম্যান্টেল করা। সেকেন্ড, চীন গিয়ে ওটাকে রিভার্স ইঞ্জিনিয়ারিং করে টেকনোলজিতে এতটাই এগিয়ে গেছে যে চীনকে এখন টক্কর দেওয়া খুবই চাপের ব্যাপার। এই জন্য R&AWর বক্তব্য যে এই পয়েন্টটাও এই মুহূর্তে দাঁড়িয়ে ইন্ডিয়ার বাগরাম এয়ারবেস নেওয়া এটার অপোজিটে যাচ্ছে। ফোর্থ, এরপর R&AW জানায় যে আমরা যে নিতে পারবো না বলছি না, আমরা আমাদের রিপোর্ট দিচ্ছি ভারত সরকারকে। R&AW ভারত সরকারকে জানায় যে আমরা পারবো, আমরা ওখানে নিজেরাই পুরোটা সেট আপ করে কন্ট্রোল নিয়ে নিতে পারবো, বাট তার জন্য DRDOর হেল্প চাই। তো R&AW বলে দিল ভারত সরকারকে, ভারত সরকার সঙ্গে সঙ্গে DRDOকে কানেক্ট করে, DRDO জিজ্ঞেস করে R&AWকে কি হেল্প চাই বলো। DRDO কে তখন R&AW বলে যে দেখুন আমাদের ইলেকট্রনিক ওয়ার স্যুটস বানিয়ে দিতে হবে বাগরাম এয়ারবেসে, আপনারা পারবেন? DRDO, ডক্টর APJ কালাম যে সংগঠনে ছিলেন, যে সংস্থায় ছিলেন, যেটা তার নিজের হাতে তৈরি, তো DRDO অবশ্যই পারবে। DRDO বলে যে হ্যাঁ পারবো, কিন্তু আমাদের 3টে জিনিস দিতে হবে ভারত সরকারকে, আমাদের বলতে হবে এই 3টে জিনিস আমরা পাবো। 1, আনইন্টারাপ্টেড পাওয়ার চাই, কারণ এই কাজটা খুব একটা সহজের কাজ না, একদিনের কাজ না, যেটা এই মুহূর্তে আফগানিস্তানে নেই। 2, স্যাটেলাইট কানেক্টিভিটি চাই, যেটা বাগরাম এয়ারবেসে এই মুহূর্তে ইন্ডিয়ার স্যাটেলাইট কনফিগারেশন করা নেই, এবং নাসাকে এর জন্য কাজ করতে হবে, ইসরোকে এর জন্য কাজ করতে হবে স্যাটেলাইটের জন্য। তো একটা জিনিস বুঝতে পারছেন যে একটা প্রজেক্টের পেছনে কত আলাদা আলাদা ডিপার্টমেন্ট থাকে। খালি বাগরাম এয়ারবেসের জন্য দেখুন, অ্যাভিয়েশন রিসার্চ সেন্টার থেকে শুরু করে এয়ার ইন্টেলিজেন্স থেকে R&AW থেকে DRDO থেকে ইসরো পর্যন্ত, এর মাঝখানে বিদেশমন্ত্রী S জয়শঙ্কর, NSA অজিত দোভাল স্যার, PMO, প্রত্যেকটা ডিপার্টমেন্ট যুক্ত নিজের নিজের রোলের জন্য। তো স্যাটেলাইট কনফিগারেশন এই মুহূর্তে নেই। এবং থার্ড, DRDO বলে যে আমাদের সিকিউর ডেটা সিগন্যাল চাই, কারণ ওখানে আমরা যে ডেটাগুলো পাবো সেগুলো ভারতবর্ষে পাঠানোর জন্য যাতে হ্যাক না হয়ে যায়, তার জন্য সিকিউর ডেটা সিগন্যাল কমিউনিকেশন চেইন চাই, যার সহজ মানে হচ্ছে ফাইবার অপটিক্যাল নেটওয়ার্ক চাই, ফাইবার অপটিক্যাল কেবল।
এ ব্যাপারে বলে রাখি যে পার্সোনাল লাইফে আমি ফাইবার অপটিক্স খুব ছোট বয়সে দেখেছি, কারণ আমার বাবা ফাইবার অপটিক্সের সঙ্গে জড়িত। আমি ডিটেলে যাব না, বাট আমাকে একদম ছোটবেলায় আমার বাবা দেখিয়েছিল যে ফাইবার অপটিক্স জিনিসটা কি, এবং আমার বাবা দীর্ঘদিন ধরে ফাইবার অপটিক্স নিয়েই কাজ করেন, এখনো কাজ করেন। তো সিকিউর ডেটা সিগন্যালের জন্য ফাইবার অপটিক্স পুরো বিছিয়ে দিতে হবে আফগানিস্তানে, কিন্তু এই মুহূর্তে যেটা ভারতবর্ষের করা নেই আফগানিস্তানে, অবশ্যই করা যাবে, কিন্তু তার জন্য টাইম লাগবে। তো ডিআরডিও বলে এই 3টে জিনিস হলে হয়ে যাবে, বাট এই 3টে জিনিস তো এই মুহূর্তে নেই, তো যার ফলে আবারও এই অপশানটা ক্যান্সেল আউট হয়ে যায়। এরপর R&AW আবার বলে যে দেখুন, আমরা যদি পুরোটা করে বাগরাম এয়ারবেসে নিজেরা কাজ শুরুও করে দিই, তার পরেও কিন্তু একটা সমস্যা থেকে যাচ্ছে। আপনি বলবেন, এ নেওয়ার কি কোনো ইচ্ছা নেই নাকি? এ কি, আমি তো হয়েছিলাম এক্ষুনি সেই ফাটিয়ে দেবো, কাঁপিয়ে দেবো। কোনো যুদ্ধ জিততে গেলে আপনার প্লাস পয়েন্ট, মাইনাস পয়েন্ট, ওই যুদ্ধে আপনার স্ট্রং পয়েন্ট, যুদ্ধে আপনার দুর্বলতা, আপনার শত্রুর প্লাস পয়েন্ট, প্রত্যেকটা জেনে নামতে হয়, তবে যুদ্ধ জেতা যায়। কাজেই কোনো একটা জায়গা থেকে অফার এলেই R&AW বা ভারত সরকার লাফিয়ে গিয়ে পড়ে না ওই অফারটা লুফে নিতে। তার পিছনে অনেক রিসার্চ চলে, অনেক মাথা কাজ করে। আমরা হয়তো ভাবি মাঝে মধ্যে, ভাবার সঙ্গত কারণও আছে, কিছু অফিসারকে আমরা দেখি ফাঁকি মেরে ঘুরে বেড়ায়, ঘুষ খায়। এই সবাই ফাঁকি মারে, সবাই ঘুষ খায়। সবাই করলে বোধহয় দেশটা চলতো না, চন্দ্র সূর্য আজ উঠতো না। তো অনেক মানুষ ডেডিকেটেড ভাবে কাজ করেন, ইয়েস, সবাই করেন না, কিন্তু অনেকে করেন। তো R&AW যারা অফিসার, তারা আছে বলে আমরা বেঁচে আছি, খুব সহজ কথা, নইলে কোথায় কোথায় বাস্ট হতো আর উড়ে যেতাম কিছু জানি না। R&AW বলে যে দেখুন, চায়না B2 স্যাটেলাইট অলরেডি বাগরাম এয়ারবেসের ওপর কনফিগারেশন সেট করে দিয়েছে। কাজেই বাগরাম এয়ারবেসে আমরা যা কিছুই করতে যাব না কেন এখন, পুরোটা চায়না জেনে যাবে। তো করেও আলটিমেটলি লাভ কি হবে? এবার আপনারা অনেকে বলবেন, কেন, চীন তো আমাদের বন্ধু। আমি আবারও বলবো, জিও পলিটিক্সে কেউ বন্ধু বা শত্রু হয় না। চীন নেক্সট 12 থেকে 15 বছর যতদিন না USA কে টপকে 1 নম্বর অর্থনীতি হচ্ছে, ততক্ষণ ভারতকে বন্ধু হিসেবে পাশে রাখবে, কারণ চীনের এখন ভারতের সাপোর্ট দরকার। ভারতও চীনের বন্ধু হিসেবে পাশে থাকবে, কারণ ভারতের এখন চীনের সাপোর্ট দরকার। কিন্তু চীন সবসময় চাইবে যে আমরা সামনে থাকবো, ভারত বন্ধু হিসেবে আমাদের থেকে একটু পিছনে থাকবে, ভারতও আমাদের পাশে চলে আসবে বা এগিয়ে যাবে, এটা চীন কখনো চাইবে না। একইভাবে ভারতও কখনো চাইবে না, রাইট? দিস ইজ জিও পলিটিক্স। তো চীন কখনোই চাইবে না যে ভারত বাগরাম এয়ারবেস দখলে নিয়ে নিয়ে সবকিছু করে দিক। চীন বলবে, আরে চিন্তা নেই, বাগরাম এয়ারবেসে আমরা আছি, এখান থেকে তোমাদের কোনো ক্ষতি হবে না। ইয়েস, চীন নেক্সট 15 বছর বাগরাম এয়ারবেস থেকে ইন্ডিয়ার কোনো ক্ষতি করবে না, বাট ইন্ডিয়াকে বাগরাম এয়ারবেসে কোনো কাজও করতে দেবে না। দিস ইজ জিও পলিটিক্স। এবার R&AW আবার একটা তথ্য দেয়, নেক্সট পয়েন্ট, যে পাকিস্তানে খাইবার মুরিস্তান বলে যে অঞ্চল আছে, এখানে ইলেকট্রনিক ইন্টেলিজেন্স ডিভাইস অলরেডি ব্যাপক হারে সেট করা আছে, যার ফলে বাগরাম এয়ারবেসে ইন্ডিয়া যে কোনো কাজই করবে তার সিগন্যাল ইন্টারসেপ্ট করে নেবে পাকিস্তানের ইলেকট্রনিক ইন্টেলিজেন্স। এবং যেহেতু বাগরাম এয়ারবেস খুব করে আমেরিকা নিতে চাইছে, আমেরিকা পাচ্ছে না, এই মুহূর্তে যদি ইন্ডিয়া ওখানে ঢোকে, আমেরিকা পাকিস্তানের ইলেকট্রনিক ইন্টেলিজেন্সকে আরও সাপোর্ট দিয়ে দেবে যে ইন্ডিয়া যা যা করছে পুরোটা খবর নিয়ে নাও, এবং বিভিন্ন সময় সিগন্যাল হ্যাক করে ওদের কাজে বাধা সৃষ্টি করো, ওদের কাজে ক্ষতি করে দাও, ওদের কাজ ভুল করে দাও। তো যার ফলে ইন্ডিয়ার জন্য আর একটা সমস্যা রয়েছে এখানে। নেক্সট পয়েন্ট, R&AW এটাও বলে যে আমাদের আলটিমেট লক্ষ্য কি? ISR ডমিনেন্স। কোনো এয়ারবেস নিয়ে করব কি? ISR ডমিনেন্স তো আলটিমেটলি করতে হবে। ISR ডমিনেন্সের জন্য সত্যি সত্যি বাগরাম এয়ারবেস সেরা জায়গা, কারণ বাগরাম এয়ারবেসের যে জিওগ্রাফিক্যাল লোকেশন, ভৌগোলিক জায়গা, সেটা হচ্ছে একটা বাটির মতো। এবার বাটির মতো জায়গা হবার ফলে এইখানে ড্রোন উড়িয়ে, ড্রোন দিয়ে চারদিকে নজরদারি করা খুব সহজ সায়েন্টিফিক্যালি। এর জন্য এখনো পর্যন্ত ডোনাল্ড ট্রাম্প এত পাগল এই বাগরাম এয়ারবেসটাকে নিতে, কারণ ওরা চায় বাগরাম এয়ারবেস থেকে ড্রোন উড়িয়ে চীনের সিনজিয়াং প্রদেশের ওপর পুরো নজরদারিটা করতে।
এবার আপনি বলবেন তাহলে তো এটা আমাদের জন্য ভালো পয়েন্ট, আমরাও ড্রোন ওড়াবো, আমরাও তো সুযোগ সুবিধাটা পাবো জিওগ্রাফিক্যাল লোকেশনের। কিন্তু ইন্ডিয়া যেই মুহূর্তে ড্রোন ওড়াতে যাবে, যেহেতু খাইবার মুলিস্তান অঞ্চলে পাকিস্তানের ইলেকট্রনিক ইন্টেলিজেন্স ডিভাইস সেট করা আছে, পাকিস্তান দুটো উপায় ইন্ডিয়ার একের পর এক ড্রোনকে সেকেন্ডে ডিস্ট্রয় করে দিতে পারে। নাম্বার ওয়ান, থার্মাল টার্গেটিং করতে পারে পাকিস্তান। নাম্বার টু, রেডিও ফ্রিকোয়েন্সি জ্যামিং করে দিতে পারে। তো আবারও ইন্ডিয়ার একটা বড় রিস্ক হয়ে যাবে বাগরাম এয়ারবেস থেকে কোনো কিছু অপারেট করা। আলটিমেটলি সব কিছু করে যদি পাকিস্তান নষ্টই করে দেয়, কিংবা পাকিস্তান সব জিনিসপত্র তথ্য হ্যাক করে নিতে পারে, তাহলে ওখানে আমি ঢুকবো কেন? নেক্সট যে সমস্যা সেইটা হচ্ছে সাউথ এশিয়া, গোটা দক্ষিণ এশিয়ার যে টোটাল অ্যাভিয়েশন সেগমেন্টের ডেটা ইন্টিগ্রেশন হয়, সেই সিস্টেম, সেই যে আমব্রেলা, সেইখান থেকে 2021 সালে যখন তালিবানের হাতে বাগরাম এয়ারবেস পড়ে, বাগরাম এয়ারবেসকে কেটে দেওয়া হয়, যে জঙ্গিদের হাতে পড়ে গেছে, একে আমরা টোটাল ডেটা ইন্টিগ্রেশন সিস্টেম থেকে আউট করে দিলাম। এবার বাগরাম এয়ারবেসকে যদি ইন্ডিয়াকে ইউজ করতে হয়, ইন্ডিয়া কি করে ইউজ করবে? ডেটা ইন্টিগ্রেশনই তো নেই। তাহলে ইন্ডিয়াকে এখন আবার জিস্যাট স্যাটেলাইটের সাহায্যে ডেটা ইন্টিগ্রেশন করতে হবে, এবং আবারও সিকিউর ডেটা চ্যানেলের জন্য ফাইবার অপটিক্স বেছাতে হবে, মানে আবারও হিউজ খরচ। তো আবারও ইন্ডিয়ার এগেনস্টে যাচ্ছে এই মুহূর্তে বাগরাম এয়ারবেসকে ওভারটেক করার সিদ্ধান্ত। নেক্সট যেটা জানানো হয় সেটা হচ্ছে, এটা অ্যাভিয়েশন রিসার্চ ইনস্টিটিউট, অ্যাভিয়েশন রিসার্চ সেন্টার, এআরসি এটা জানায় এই পয়েন্টটা, যে দেখুন সব কিছু করে আমরা বাগরাম এয়ারবেসকে নিয়ে নিলাম, আমাদের পুরো সায়েন্টিস্ট, ডিআরডিও, ইসরো সবাই লেগে গেল, পাকিস্তানের ইলেকট্রনিক ইন্টেলিজেন্সকেও আমরা সাইড করে দিলাম, পারি আমরা, তাতে প্রচুর টাকা ঢালতে হবে, আমাদের প্রচুর সায়েন্টিস্টকে কাজ করতে হবে, পাকিস্তানের ইন্টেলিজেন্সকে ফাঁকি দিয়ে ওখানে আমাদের বেস সেট করার মতো ক্ষমতা আমাদের কাছে আছে, নো ইস্যু। কিন্তু আমাদের কি এয়ার মেনটেনেন্স চেন আছে ওখানে? এয়ার মেনটেনেন্স চেন মানে একটা এয়ারবেস নিয়ে নিলেই তো হবে না, সেখানে আমাদের ফুয়েল করার সিস্টেম আছে? নেই। সেখানে আমাদের স্পেয়ার পার্টস পাওয়া যাবে, আমাদের যে ফাইটার জেট ইত্যাদিগুলো আছে? নেই। এখানে আমাদের রিফুয়েলিং ট্যাঙ্কার আছে? নেই। এখানে আমাদের অল টাইম গ্রাউন্ড স্টাফের উপস্থিতি আছে? নেই। তাহলে আমাদের যদি টোটাল এয়ার মেনটেনেন্স চেন বা ইকোসিস্টেমটাই না থাকে, আমরা এয়ারবেসটাকে নিয়ে করবোটা কি? এই মেনটেনেন্স চেনটা বোঝার জন্য খুব সুবিধা হয়, ধরুন যেটা ইভিগুলো আসছে, এবং আমাদের দেশে এখনো প্রবলেম থেকে গেছে বেশ খানিকটা, যে লোকে ইভি তো কিনে নিচ্ছে, বাট ইভি রাস্তায় চার্জটা দেবে কোথায়? তো আমার চেনটা আগে থাকতে হবে না চার্জিং স্টেশনের। আপনি পেট্রোলের বাইক কিনে নিয়েছেন এবং পেট্রোল পাম্প কোথাও নেই, তাহলে হবে লাভ? তো যার ফলে এখন ইভি চার্জিং সেট আপ হচ্ছে, বিভিন্ন রেস্টুরেন্টে চার্জিং পয়েন্ট হচ্ছে, পেট্রোল পাম্পগুলোতেই চার্জিং পয়েন্ট বসিয়ে দেওয়া হচ্ছে আস্তে আস্তে, আলাদা কথা বাদ দিন। তো এয়ার মেনটেন্স চেনটা বুঝতে পেরে গেছেন। তো যার ফলে এটা আবারও ইন্ডিয়ার এগেনস্টে যাচ্ছে। এবং লাস্ট পয়েন্ট, অ্যাভিয়েশন রিসার্চ সেন্টার যেটা বলে সেটা হচ্ছে বাগরাম এয়ারবেসের উচ্চতা হচ্ছে 5000 ফুট। এবার 5000 ফুট উচ্চতায় হাওয়া হচ্ছে অনেক থিন এয়ার, এই থিন এয়ার আমাদের ড্রোন আর এয়ারক্রাফটের এন্ডিউরেন্স 30 থেকে 40% কমিয়ে দেবে। আমাদের ড্রোন আর এয়ারক্রাফট এখানে কিন্তু পুরো পারফেক্টলি কাজ করতে পারবে না। তো আলটিমেটলি এই সমস্ত পয়েন্ট ডিসকাস, ডিবেট, রিসার্চ, অ্যানালিসিস করে ভারত সরকার এই সিদ্ধান্তে আসে যে এই মুহূর্তে বাগরাম এয়ারবেস আমাদের কাছে কোনো অ্যাসেট নয়, বরং এটা আমাদের কাছে একটা ট্র্যাপ। তো এই মুহূর্তে বাগরাম এয়ারবেসকে নেওয়া কোনোদিনই বুদ্ধিমানের কাজ হতে পারে না, এবং সেই জন্য ভারত সরকার বাগরাম এয়ারবেস নেওয়ার সিদ্ধান্ত নেয়নি। আপনি বলবেন ট্র্যাপ কেন? ট্র্যাপ কারণ এই মুহূর্তে বাগরাম এয়ারবেসের জন্য যে টাকা খরচ হবে, ওই টাকায় হয়তো 10টা অন্য এয়ারবেসে ইন্ডিয়া কাজ করে নিতে পারবে। যে পরিমাণ সায়েন্টিস্টদের ওখানে লাগিয়ে রাখতে হবে, সেই পরিমাণ সায়েন্টিস্টরা হয়তো অগ্নি সিরিজের বড় বড় অনেক কিছু মিসাইল বানিয়ে ফেলতে পারবে। যে পরিমাণ টাকা ওখানে খরচ হবে, যে পরিমাণ এত কিছু ম্যান পাওয়ার, এনার্জি, এফোর্ট, টাকা খরচ করার পরও আলটিমেটলি আমাদের রিস্ক থাকবে যে পাকিস্তান আমাদের ড্রোন ধ্বংস করে দিতে পারে, বা আমাদের যে কোনো তথ্য
ট্র্যাক করে নিতে পারে পাকিস্তান। তো আলটিমেটলি এটা তো একটা ট্র্যাপ। হতেই পারে কোনো সুপার পাওয়ার তালিবান ফরেন মিনিস্টারকে দিয়ে এই ট্র্যাপে ইন্ডিয়াকে ডেকে আনতে চাইছে, যে ইন্ডিয়া একবার বাগরাম এয়ারবেসে চলে আসো, এবার তোমাদের নাকের জল চোখের জল করিয়ে ছাড়বো, সমস্ত ডেটা আমরা বের করে নেব। তো 100টা যদি প্রপোজাল আসে, তার মধ্যে R&AW 50টাকে রিজেক্ট করে দেয় যে এই 50টা ট্র্যাপ হতে পারে, এই 50টায় লাফিয়ে গিয়ে পা দেওয়ার কোনো মানে হয় না। বাকি 50টা যেগুলো R&AW মনে করে যেগুলো ট্র্যাপ নয়, এগুলো অ্যাসেট। যেহেতু আমাদের দেশের কাছে এখনো প্রচুর টাকা নেই, সেই জন্য R&AW-কে এখান থেকে হয়তো 2টো বা 3টে চুজ করতে হয় যেগুলো এই মুহূর্তে সুপার প্রায়োরিটির। বাকিগুলো হয়তো হবে 5 বছর পর, 10 বছর পর। কেন আমরা সবগুলো করতে পারি না? হয়তো R&AW বলল এত টাকা চাই, সেই টাকাটা যদি ভারত সরকার R&AW-কে দিয়ে দেয় যে নিয়ে নাও 50টাই এই মুহূর্তে, এদিকে ভারতকে তখন বলা হবে, ভারত সরকারকে আমরাই বলবো, আর বলা উচিত, আরে ভাই কোনো ব্রিজ নেই, ঠিকঠাক রোড নেই, ন্যাশনাল হাইওয়ে নেই, এগুলো বানান, আমরা রাস্তায় যেতে যেতে বাইক নিয়ে উল্টে পড়ে মরে যাচ্ছি আর R&AW-কে টাকা দিচ্ছেন। তো ভারত সরকারকে এদিকেও কিছু টাকা দিতে হবে। তখন রেল মন্ত্রক বলবে, আরে বাবা আমাকে টাকা দিন, আমি রিক্রুটমেন্ট করতে পারছি না, এদিকে ট্রেন দুর্ঘটনা হয়ে যাচ্ছে, তো ট্রেনকে টাকা দিতে হবে। এদিকে অন্য সেগমেন্ট, হেলথ ইন্ডাস্ট্রি, তারা বলবে হ্যাঁ আমাদের টাকা দিন, না হসপিটালগুলো খুলে বসে আছি, এইমস করেছি, কোনো ডাক্তার নেই, কিছু নেই, আমরা কি করব? তো ভারতবর্ষকে বাজেট এইভাবেই সাজাতে হয় যাতে সমস্ত সেগমেন্ট ঠিকঠাকভাবে টাকা পয়সা পায়। কাজেই R&AW-কে খুব চুজি হতে হয়, কোনটা নেব, কোনটা সব থেকে জরুরি নেওয়া, সেই মতো ওরা প্রজেক্ট চুজ করে। বোঝা গেছে? হ্যাঁ, হয়তো এই 2-3টা ইজিলি 12 বা 13 এক্ষুনি R&AW নিয়ে নিতে পারতো যদি ভারতের ইকোনমি আরো স্ট্রং হতে থাকে ক্রমশ, যেটা হচ্ছে। আর 2, ভারতবর্ষের করাপশন যে যদি আরো দ্রুত গতিতে কমতে থাকে। টাকা তো সরকারের অনেক থাকে, কিন্তু বিভিন্ন নেতা মন্ত্রী তারাই তো পকেটে এখানে ওখানে ঢুকিয়ে নেয়, সেই টাকাগুলো তো R&AW, রেলওয়ে, হাইওয়ে, হেলথ, এই সমস্ত জায়গাতেই যেতে পারে। তো করাপশন যদি শূন্য করা যায় এবং আস্তে আস্তে ভারতের ইকোনমি যদি বাড়তে থাকে, R&AW আরো অনেক কাজ করতে পারবে। তাদের তো টাকা পয়সা দিতে হবে, টাকা পয়সা ছাড়া তারা কাজটা করবে কি করে? এবার টোটাল জিনিসটা বোঝা গেল বাগরাম এয়ারবেস সম্পর্কে। এবার যদি আপনাকে কেউ ভুল বোঝাতে আসে, আমরা দখল করে নিয়েছি, তাকে বলবেন যে উত্তেজিত হয়ে উগ্র দেশপ্রেমে ফেক খবর না ছড়াতে, R&AW-র ওপর ভরসা রাখতে, তারা বুঝে শুনে রিসার্চ করে অ্যাসেট না ট্র্যাপ সেটাকে ভেবে তবেই সিদ্ধান্ত নেয়। আর কেউ যদি আপনাকে বলতে আসে এ বাবা ইন্ডিয়া পারেনি নিতে, তাকে বলে দেবেন একটা পুরনো গল্প, যে ইন্ডিয়া জানে কোন সময় কি করতে হয়, ইন্ডিয়া বার খেয়ে কিছু করে না। কি গল্প? এ গল্প আমরা সবাই জানি, সিনিয়ররা তো নিজের চোখে দেখেছেন। 1971 সালের এপ্রিল মাস, ভারতবর্ষের সেই সময়কার প্রাইম মিনিস্টার ইন্দিরা গান্ধী আমাদের ফিল্ড মার্শাল, যদিও সেই সময় ফিল্ড মার্শাল ছিলেন না, লেজেন্ডারি পার্সন স্যাম মানেকশ, তাকে বলেছিলেন যে পূর্ব পাকিস্তান, যেটা পরে বাংলাদেশ হলো, দখল করে নাও, ওয়ার। স্যাম মানেকশ ইন্দিরা গান্ধীকে বলেছিলেন, আই গ্যারান্টি ইউ ডিফিট, যদি এপ্রিল মাসে এক্ষুনি আমাকে যুদ্ধ করতে হয়, আমি আপনাকে পরাজয় লিখে দিচ্ছি, এতে কোনো লজ্জা নেই। কারণ যুদ্ধ আবেগ দিয়ে হয় না, বুদ্ধি দিয়ে, ক্যালকুলেশন দিয়ে, স্ট্র্যাটেজি দিয়েই হয়। ইন্দিরা গান্ধী ঘাবড়ে গেছিলেন, মানে উনি বলেছিলেন হ্যাঁ জিতবো, আমি ডিসেম্বরে যুদ্ধ করব। কেন? তার কারণ উনি পড়াশোনা জানা, ওদের ফিল্ড মার্শাল নয়, অরিজিনাল ফিল্ড মার্শাল। উনি জানতেন যে এপ্রিল মাস এর পরেই, গরমকালের পরেই চলে আসবে বাংলাদেশে বর্ষাকাল, একদম চৈত্র থেকেই শুরু হয়ে যাবে কালবৈশাখী, তারপরেই আসল বর্ষা, আষাঢ়, শ্রাবণ, ভাদ্র, আশ্বিনেও কিছুটা, এবং নদীমাতৃক দেশ, চারিদিকে জল, কাঁচা রাস্তা, কাদা, সেখানে আমাদের ট্যাঙ্ক যাবে কি করে, আমাদের মিলিটারি গাড়ি ঢুকবে কি করে? তো শীতকাল অবধি ওয়েট করতে হবে। উনি বলেছিলেন যে আমার সারা ভারতবর্ষে মিলিটারি এবং মেশিনারি ছড়িয়ে আছে, রাতারাতি তো আমি এখান থেকে বাংলাদেশে সবাইকে নিয়ে যেতে পারবো না, আমাকে তো আস্তে আস্তে মিলিটারি মোবিলাইজ করতে হবে, তার জন্য টাইম চাই।
থার্ড, উনি বলেছিলেন যখন আমরা ফাইনাল আক্রমণ করব তখন পাকিস্তানের ইকোনমি যেন একদম ধসে যায়, তার ব্যবস্থা এই 6-7 মাসে করে রাখতে হবে। তার জন্য কি করেছিলেন উনি? পশ্চিমবঙ্গের পলাশিতে ক্যাম্প তৈরি করে বাংলাদেশের মুক্তিযোদ্ধা বাহিনীর ইয়াং ছেলে মেয়েদের ডেকে এনে 2.5-3 মাসের শর্ট মিলিটারি ট্রেনিং দেওয়া হয়েছিল এবং বাংলাদেশের তরুণ তরুণীদের শেখানো হয়েছিল এবং মাইনও দিয়ে দেওয়া হয়েছিল যে জাস্ট বন্দর এলাকায় সাঁতার কেটে পিঠে অক্সিজেন সিলিন্ডার নিয়ে সব সাপোর্ট ভারত দিয়ে দেবে, তোমরা ঢুকে যাবে নিচে এবং গিয়ে একটু সমুদ্র দিয়ে এগিয়ে যাবে, যেখান দিয়ে পাকিস্তানের জাহাজগুলো আসছে সেনা নিয়ে, অস্ত্রশস্ত্র নিয়ে এবং সেনার খাওয়ার দাওয়ার সরঞ্জাম নিয়ে এক একটা করে মাইন এক একটা জাহাজে লাগিয়ে দিয়ে সাঁতার কেটে ডাঙায় উঠে যাও। 2 ঘন্টা পর এক একটা করে মাইন বাস্ট করবে, এক একটা জাহাজ সেনা নিয়ে, অস্ত্রশস্ত্র নিয়ে, খাদ্য সরঞ্জাম নিয়ে পুরো বাস্ট করে ডুবে যাবে। এইভাবে 90টা জাহাজ বাস্ট করে ডুবিয়ে দেওয়া হয়েছিল 7 মাসে। পাকিস্তানের ইকোনমি যখন একদম ডাউন, সেই সময় 1971-এর ডিসেম্বরে ফাইনাল ওয়ার এবং তার পরিণতি আমরা জানি, স্বাধীন বাংলাদেশের সৃষ্টি। তো ভারতবর্ষ সবসময় জানে মাথা ঠান্ডা রাখতে, সঠিক সময়ের অপেক্ষা করতে, বার খেয়ে যুদ্ধে যেতে না। রাইট? আশা করি টোটালটা ক্লিয়ার হয়েছে। আমরা আর ফেক নিউজে ভরসা রাখবো না। লাস্টে আমি আপনাদেরকে একটা রিকোয়েস্ট করব যে আমার কিছু কথা সারা পশ্চিমবঙ্গে পৌঁছে দেওয়ার জন্য। এই কথাগুলো না, এটা না পৌঁছালেও হবে, এগুলো তো আপনারা যা দেখলেন ঠিক আছে। এবার যেটা বলবো সেটা, আড্ডা 24/7 সারা জীবন যা করেছে আপনারা জেনে রাখবেন। যদি কেউ থাকে আপনাদের চেনা পরিচিত অচেনা যে স্পেশালি এবেল্ড, বিশেষভাবে সক্ষম, প্রতিবন্ধী, তার সরকারি চাকরির পড়াশোনার পুরো দায়িত্ব আমাদের আড্ডা 24/7 গ্রুপের, নিশ্চিন্তে নির্দ্বিধায় তাকে আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করে নিতে বলবেন। দ্বিতীয় কথা, আমরা একটা WBCS স্কলারশিপেরও ব্যবস্থা করছি এবার সকলের জন্য। যারা বিশেষভাবে সক্ষম তাদের জন্য তো কোনো কথাই নেই, সব সময়ের জন্য থাকবে এটা। আর সকলের জন্য এবার একটা WBCS স্কলারশিপের ব্যবস্থা করা হচ্ছে। কিন্তু আমি খুব ক্লিয়ারলি জানিয়ে দিতে চাই, এটা আড্ডা 24/7 করছে না। মানে এই যে ছাত্রছাত্রীদের পড়াশোনায় খরচ হবে, যেমন যারা স্পেশালি এবেল্ড তাদের খরচ আমরা নিই, এই WBCS এর যারা স্কলারশিপ পাবে তাদের খরচ কিন্তু আমরা দিচ্ছি না। এই রাজ্যের একটি বড় স্বনামধন্য ব্যবসায়িক প্রতিষ্ঠান, তাদের কর্ণধার আমাদের সঙ্গে যোগাযোগ করেছেন এবং তারা বলেছেন আমরা বেশ কয়েকটি ছাত্রছাত্রীর ফুল যে ফিজ WBCS কোর্সের সেটা আমরা দিতে চাই। আমরা তাদের রিকোয়েস্ট করেছিলাম যে আপনারা ক্যামেরার সামনে আসুন বা অন্তত আপনাদের নামটা আমরা ঘোষণা করি, তাতে করে সবার জানা উচিত যে আপনারা এটা করছেন রাজ্যের জন্য। বাট ওনারা বলেন যে না, আমরা অ্যানোনিমাস হিসেবেই থাকতে চাই ক্যামেরার পিছনে, আমরা নামও জানাতে চাই না, ছেলে মেয়েদের ভালো হোক এটুকুই আমরা চাই। তো আমরা সঙ্গে সঙ্গে তাদের কথা দিয়েছিলাম যে আমরা একদম ফেয়ারভাবে স্কলারশিপ টেস্ট করে মেধার ভিত্তিতে আপনারা যতজন ছাত্রছাত্রীকে স্কলারশিপ দিচ্ছেন, দায়িত্ব নিচ্ছেন, তাদেরকে ফ্রি অফ কস্ট আমাদের ব্যাচে ভর্তি নিয়ে নেব। তো তাদের নাম বলতে পারছি না বলে আমার খারাপ লাগছে, কিন্তু তাদের জন্য আপনাদের সকলের তরফ থেকে, স্কিল বাংলা আড্ডা 24/7-এর তরফ থেকে আমাদের অনেক অনেক প্রণাম, শুভকামনা, শুভেচ্ছা। এবং এই জন্য আমি সবসময় বলি যে দেশ তখনই ভালো কিছু করতে পারবে যখন দেশে অনেক অনেক সৎ বিজনেস পার্সনস তৈরি হবে। যদি বিজনেস না হয় তাহলে আপনার কাছেই টাকা আসবে না, আপনার কাছে টাকা না থাকলে আপনি মানুষের উপকার কি করে করবেন? আর হ্যাঁ, অবশ্যই সৎ বিজনেসম্যান হতে হবে। সবার কাছে আবার টাকা থাকলেও মন থাকে না, সেটাও একটা ব্যাপার। তো দুটোই থাকতে হবে, টাকা এবং সদিচ্ছা। তো এই স্কলারশিপ টেস্টে অংশ নেওয়ার জন্য যারাই WBCS পরীক্ষা দিতে আগ্রহী, BDO, SDO, DSP হতে চান, এইটা আমার অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বার। দয়া করে এটায় ফোন বা পার্সোনাল মেসেজ করবেন না, দেখার সময় হয় না। এটাতে হোয়াটসঅ্যাপ করে জাস্ট একবার হাই লিখে দেবেন, আর কিচ্ছু লিখতে হবে না। আপনার কাছে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক চলে যাবে, ওই লিঙ্কটায় ক্লিক করে জয়েন করলেই বাকি সমস্ত তথ্য আমি গ্রুপে দিয়ে দেব। ক্লাস থেকে, বই থেকে, মক টেস্ট, সমস্ত দায়িত্ব আমাদের। এবং নভেম্বর লাস্ট উইকে জেনে রাখুন, মোটামুটি ভিতরের যেটুকু খবর পাচ্ছি WBCS এর নোটিফিকেশন আসতে চলেছে। থ্যাংক ইউ, ভালো থাকবেন সকলে।